মনে আছে বা তোমরা আসলে এই ধরনের প্রবলেমগুলো ফেস করো কি না। আয়োজনটি শুরু করার পূর্বেই প্রথমে একটি টেস্ট, কারণ তোমাকে তো জানতে হবে তুমি যেটার উপরে পড়তে চলেছো বা যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি আমরা, সেটা আসলে কী টপিক, কী ধরনের কোয়েশ্চেনগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হয়। সো একটু খেয়াল করো। লাইক আমি একটি কোয়েশ্চেন দিলাম, লাইক এরকম, হাউ ইউ আর গেটিং অন। বিগত সালে আসা একটি প্রশ্ন, একটি চাকুরির পরীক্ষাতে আসা প্রশ্ন। সো হাউ ইউ আর গেটিং অনে আন্ডারলাইন করলাম। সো আন্ডারলাইন করে আমি এখানে প্রশ্ন করছি। অপশান এ, এটা কি প্রিন্সিপাল ক্লজ? আমি জানি অনেকেই জানো না, কিন্তু জানার জন্য বলছি না। তোমরা যারা জানো তারা কতটুকু জানো সেটা, আর যারা জানো না কী ধরনের প্রশ্নগুলো হতে পারে সেইটা, ঠিক আছে? সো প্রিন্সিপাল ক্লজ, ওকে। তারপরে লাইক সাব অর ডি নেট ক্লজ। এরপরে সি নাম্বার নাউন ক্লজ, ডি নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ। দেখা যাক, যারা জানো, যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তারা ট্রাই করতে পারো, আর যারা একেবারে বোঝো না তারা ওয়েট করো, একটু পরেই নিজেরাই বুঝতে পারবে যে আসলে রাইট আনসারটা কী। এই আনসারটা, এই কোয়েশ্চেনটা থাকলে এই আন্ডারলাইন করা ক্লজকে তুমি কি ক্লজ বলবে? আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, এটি কি প্রিন্সিপাল ক্লজ? বি নাম্বার, এটি কি সাবঅর্ডিনেট ক্লজ? সি নাম্বার, এটি কি নাউন ক্লজ? ডি নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ? দেখা যাক দ্রুত। কোয়েশ্চেনটা আমি একটু ঘুরিয়ে করেছি যাতে করে আমি সবাইকে ধরতে পারি, হ্যাঁ, যে আসলে তোমাদের বেসিক বেসমেন্টটা কেমন। ঝটপট, সময় শুরু হয়ে গেছে। লাস্ট অ্যান্ড নেক্সট 30 সেকেন্ডস, আমি তোমাদের আর 30 সেকেন্ডস সময় দেব। দেখা যাক। আই অফেন ওয়ান্ডার, আমি মাঝে মাঝেই প্রায়শই কিছুটা ভাবি, চিন্তা করি, হাউ ইউ আর গেটিং অন, যে তোমার সামনে গিয়ে চলাটা কেমন, মানে তুমি ঠিক কিভাবে চলছো। এই তো বাংলা, তাই না? ওয়েল, সো লেটস সি দ্য রাইট আনসার। ওকে, জানতে হবে যখন এরকম কোনো কনজাংশন লাগানো থাকে, ডাব্লিউএস কনজাংশনগুলো, হু, হুইচ, হোয়াট, আরও অনেক কনজাংশন, টিল, আনটিল, ইফ, এগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে তখন সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, শুধু প্রথমত এইটুকু বলে রাখি, এটাকে প্রথমত বলছি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে হলো যে মেইন ক্লজের একেবারে মেইন ক্লজের অধীন, ঠিক আছে? সো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটুকু, রাইট? আন্ডারলাইন করা ক্লজটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে প্রিন্সিপালের অধীনে থেকে অর্থটা প্রকাশ করে, সেটি নিয়ে পরে কথা বলছি। তো যখন আমি বিস্তারিত আলোচনা করব সেখানে দেখাবো যে সাবঅর্ডিনেটের প্রধানত 3টি প্রকার। একটি হচ্ছে নাউন ক্লজ, একটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং আরেকটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? এখন প্রশ্ন হলো যে সাবঅর্ডিনেট তো মানলাম, তো তার যে প্রকারগুলো রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই হাউ ইউ আর গেটিং অন এটাকে আমরা কি ক্লজ বলতে পারি? ডেফিনেটলি ইটস আ নাউন ক্লজ। বাট হোয়াই, কেন? কারণ হলো অন্ডার, চিন্তা করি, ভাবি, কি ভাবি? এইটুকু ভাবি। সো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাই সেটি হচ্ছে কি? অবজেক্ট। আর অবজেক্ট যে হতে চায় তাকে নাউন ক্লজ হতে হয়। খুব সিম্পল কথা, এইটুকু মনে রাখো যে ট্রানজিটিভ ভার্বের পরে যে লম্বা ক্লজটি থাকে, লম্বা বাক্যাংশটি থাকে, তাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে এক্ষেত্রে আমরা রাইট উত্তর পেয়েছি বি এবং সি, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ ক্লজ নয়, অ্যাডজেক্টিভ ক্লজ কী সেগুলো নিয়ে পরে কথা বলবো। শুধুমাত্র আমি জানার চেষ্টা করছিলাম যে তোমরা কত সংখ্যক, কতজনরা টু দ্য পয়েন্ট একেবারে ঠিকঠাক হিট করতে পেরেছ। ঝটপট এবার কমেন্টে জানিয়ে দাও এটা রাইট আনসারটা কারা দিতে পেরেছ। ঝটপট আমাকে একটু কমেন্টে জানাও, দ্রুত, আমি দেখতে চাই। সাবঅর্ডিনেট এবং একই সাথে নাউন ক্লজ। কোয়েশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি, প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করেছিল। দেখা যাক দ্রুত। ক্লাস চলাকালীন তোমাদেরকে আরেকটু বিরক্ত করি, লাইক বাটনে একটু হিট করে দাও এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ ভিডিওটা শেয়ার করে দিলে অনেকেই যারা জানে না তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে, আর শিখবো আমরা সবাই একসাথে।
থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, অনেকে পেরেছো। যারা এবার পারোনি তাদের শেখানোর পালা। লেটস সি। এই আনসারগুলো এতটুকুই জানো শুধুমাত্র, বিকজ এখানে যদি অনেক কথা বলি তো অনেক বিরক্ত লাগবে, কারণ তুমি হাঁটতেই শিখোনি, তুমি কেবল হামাগুড়ি দাও, অথচ তোমাকে আমি সাঁতার কাটার কথা বলছি, রাইট? তুমি হাঁটতেই শিখোনি, তুমি হামাগুড়ি দিতে পারো না, আর আমি তোমাকে সাইকেল চালানোর কথা বলছি। শুনতে খুব বেমানান লাগবে, এই এত বড় টাস্ক, এত বড় কঠিন কাজ মনে হবে। সুতরাং আমি তোমাকে ক্লজ কি, ক্লজের সংজ্ঞাই শিখাইনি, আর আমি তোমাকে হঠাৎ করে সাবঅর্ডিনেট ক্লজের কথা বলছি, বিস্তারিত কথা বলছি, নাউন ক্লজ নিয়ে কথা বলছি, এগুলো অনেকটা তোমার কাছে বিরক্ত লাগবে। তো চলো আমরা মূল আয়োজন একেবারে জিরো থেকে শুরু করি। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ক্লজ, ক্লজটা কি, রাইট? প্রথম কথা হচ্ছে ক্লজটা কি। সো আমরা এখানে যেটা বলেছি নিট বই থেকে বলা হচ্ছে যে ক্লজ শব্দের অর্থ বাক্যাংশ, আ পার্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের এটি কিন্তু একটি পার্ট, মানে অনেকগুলো শব্দ থাকবে কিন্তু এটি একটি পার্ট হিসেবে কাজ করবে, মানে একটি উপাদান হিসেবে কাজ করবে। অর্থাৎ এটি হয় কখনো নাউন হবে, মানে নাউনের মতো কাজ করবে, এটি অবজেক্ট হবে, অবজেক্টের মতো কাজ করবে, এটি কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্টের মতো কাজ করবে। এরকম আ পার্ট অফ এ সেন্টেন্স, যার ভেতরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ওয়াও, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই কথাটুকুতে আন্ডারলাইন করো সবাই, যার ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলে। দাগিয়ে নাও সবাই। তাহলে অনেক বড় একটি অংশ যার ভিতরে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তবে আমরা তাকে ক্লজ বলবো। অন্যথায় সাবজেক্ট ও প্রেডিকেট যুক্ত অংশকেও ক্লজ বলে। অন্য কথায় সাবজেক্ট ও প্রেডিকেট যুক্ত, অর্থাৎ যার ভিতরে একটি ভার্ব থাকে সাধারণত, এরকম একটি অংশকেও ক্লজ বলে। ওয়েল, তোমরা এবার যে কাজটি করবে, ছোট্ট করে এই নোটটা সবাই করে নাও, বিকজ এখান থেকে বিগত বছরে বিভিন্ন সময়ে প্রশ্নটা আসে। এই নোটটা সবাই করে নাও। সেটি হচ্ছে ওয়ান সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়ান ফাইনাইট ভার্ব। ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব নিয়ে অনেকের অনেক প্রশ্ন আসতে পারে, অনেক রকমভাবে অনেক কথা বলতে পারো। শর্টকাটে বলে দিই, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব, নর্মালি আমি বলছি, যে ভার্বের V1 আছে মানে প্রেজেন্ট আছে, V2 মানে পাস্ট টেন্স আছে এবং V3 পাস্ট পার্টিসিপল আছে। তাই যদি কোনো ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল থাকে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আরও বিস্তারিত বলতে গেলে বলা যায় যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, পার্সন অনুযায়ী যার পরিবর্তন হয়, টেন্স গঠনে সাহায্য করে, যার 3টি ফর্ম আছে, তাকে ফাইনাইট ভার্ব বলে। ওয়েল, এটি হলো আমাদের গুরুত্বপূর্ণ একটি কথা। যদি এই পয়েন্টটি আমরা জেনে ফেলি তাহলে একটি পরীক্ষায় আসা প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারবো। আমরা এখন যতটুকু দেখলাম এই আলোচনার উপরে বিগত সময় একটি প্রশ্ন এসেছে। লাইক তোমরা যারা বিভিন্ন সময় বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো তারা কিন্তু এখন অনায়াসে পারবে। লাইক আমি বললাম যে একটি ক্লজের মাস্ট হ্যাভ, আমি বলছি না, এটি একটি বিগত বছরে আসা প্রশ্ন। সো আ ক্লজ মাস্ট হ্যাভ বলা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, যে ইজ সেটি অবজেক্ট। অপশান বিতে বলছি সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। অপশান সিতে সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। অপশান ডিতে অল। এই কোশ্চেনটার আনসার বুঝে শুনে দিতে হবে, এবং আমার বিশ্বাস তুমি যদি আমার পূর্বের কথাগুলোতে মনোযোগ দিয়ে থাকো তাহলে ইজিলি কিন্তু এটার আনসার তুমি পেরে যাবে। আর যারা বিগত সময়ের প্রশ্নগুলো সলভ করেছো তারা সঠিকভাবে বলো, ঠিকঠাক করে বলো যে এই কোশ্চেনটা তোমার চোখে ধরা দিয়েছে কিনা। ঝটপট একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আলভি মতি নামের একজন বলেছে আমি ডিসলাইক দিছি। আচ্ছা, ভালো কথা, দিতেই পারো, সমস্যা কি, তোমার হাতে ক্ষমতা রয়েছে, তুমি ডিসলাইক দিতেই পারো। আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ইজিলি আনসারটা দিতে পারছো। আ ক্লজ মাস্ট হ্যাভ, ক্লজের অবশ্যই থাকে, ক্লজের ভিতর অবশ্যই থাকে, একটু আগে বলে এসেছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, সেই কথাটাকে আমি আবার বলেছিলাম, ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। ডেফিনেটলি রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। দেখো, এটি যে তুমি কখনো পারতে না সেটি কিন্তু নয়, বাট আজকের পরে একটি অন্য রকমের আত্মবিশ্বাস তোমার ভিতরে কাজ করবে যে ক্লজ মানেই একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, তাহলে চলো আর একটু সামনে এগোই। অজানা কথা অংশটুকু একটু দেখে নাও।
প্রেডিকেটের ভেতরে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকে। ওই যে একটু আগে একটি কথা বলা হয়েছে যে প্রেডিকেট যুক্ত অংশটিকে ক্লজ বলে, তার মানে বলা হচ্ছে প্রেডিকেটের ভিতরে অবশ্যই একটি কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে। ওই কথাগুলো এবার আমরা একটু একটু করে ডিটেল বোঝার চেষ্টা করব। ওকে, সো ফর এক্সাম্পল, আই নো দ্য ল্যাড হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড। ওকে, তোমরা যেটি করবে, আই নো দ্য ল্যাড হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, হু ইজ ইনবর্ন ট্যালেন্টেডে আন্ডারলাইন করো। আন্ডারলাইন করেছ? ওকে, এইটুকুকে আমরা একটি ক্লজ বলবো, আর আই নো দ্য ল্যাড এইটুকুকে আমরা একটি ক্লজ বলবো। ওকে, আমি বালকটিকে চিনি যে জন্মগত মেধাবী। জাস্ট তোমাদের কাজ হচ্ছে আই নো দ্য ল্যাডে আন্ডারলাইন করা, আমি একটু অন্য কালার করে দিই, আর হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড এইটুকুতে আন্ডারলাইন করা। ওকে, এবার পরেরটা আসো, হোয়েন ইউ সেইড বাই, যখন তুমি বলেছিলে বাই, ওকে, এইটুকুতে আন্ডারলাইন করো। আই লুকড অ্যাট ইউ, তখন আমি তোমার দিকে তাকিয়েছিলাম, এইটুকুতে আন্ডারলাইন করো। ওকে, এবার তোমরা কিন্তু খেয়াল করে দেখো, আমি যে দুইটি এক্সাম্পল দিলাম, দুটো এক্সাম্পলে কিন্তু দুটি অংশ। একটি অংশ শুরু হয়েছে একটি কনজাংশন দ্বারা, ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা, এবং আরেকটি অংশ একবার স্ট্রেট, একেবারে সোজা সহজ, এর ভিতরে অন্যান্য কোনো কনজাংশন নেই। তার মানে যখন এরকম লম্বা কোনো সেন্টেন্স গঠিত হয়, এরকম যখনই কোনো কনজাংশন থাকে, রাইট, এরকম কোনো কনজাংশন থাকে, তখন সেন্টেন্সটি দুটো অংশে ভাগ হয়ে যায়। যার ভিতরে এরকম কনজাংশন থাকে, কনজাংশন থেকে বাকি অংশটুকু নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ বলছি? সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকুর নাম সাবঅর্ডিনেট ক্লজ। আর যাতে কোনো কনজাংশন থাকে না, একেবারেই সাদামাঠা সাবজেক্ট ভার্ব বাকি অংশ, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তাই তোমাদের কাজ হচ্ছে আই নো দ্য ল্যাডের নিচে আন্ডারলাইন করা, এত কিছু বুঝতে হবে না, ছোট্ট করে এটার নিচে লেখো পিসি, রাইট। পিসি মানে কি? পিসি মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মনে থাকবে, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, এটার নাম হচ্ছে এস সি, মানে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আগে তোমাদেরকে আমি ক্লজের প্রারম্ভিক বিষয়টি চেনাই। সাবঅর্ডিনেট ক্লজ এস সি, ঠিক আছে, আর পিসি, ক্লিয়ার। অ্যান্ড একইভাবে আমি পরেরটাও একটু দাগিয়ে নিতে বলবো, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। এইটুকুর নাম আন্ডারলাইন করা, এই অংশটুকুর নাম বলছি আমরা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটুকুর নাম বলছি আমরা কি ক্লজ? পিসি বা প্রিন্সিপাল ক্লজ। তোমরা যে এগুলো কেউ জানো না, আমি এটি মানি না, তোমরা অবশ্যই জানো, একটু একটু করে দেখতে থাকো। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমত এই বিষয়টি আমরা জেনে নেব যে প্রিন্সিপাল ক্লজ বাক্যের শুরুতে বসতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজ বাক্যের শেষে বসতে পারে, ঠিক আছে। যদি প্রিন্সিপাল ক্লজ কখনো বাক্যের শুরুতে বসে তাহলে কোনো কমা ব্যবহার হয় না, রাইট। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজ বাক্যের শেষে বসে আর সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের শুরুতে বসে তাহলে একটি কমা বসে। আপাতত এই ইনফরমেশনটুকু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের অবস্থান দুই পাশে হতেই পারে, এটি কিন্তু প্রথম কথা। এবং যখন একটি তুমি সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে পাও, তুমি নিশ্চিত থাকো অন্য যে ক্লজটা আছে সেই ক্লজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এম আই রাইট? বিগত বছরে আসা একটি প্রশ্ন আমি তোমাদেরকে উপহার দিচ্ছি, উপহার লাইক এই উপহারটা খুব ভালো উপহার নয়, অনেকে খুশি নাও হতে পারো, লাইক বিগত বছরে আসা প্রশ্ন, বাট আমি একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ কোশ্চিনটা এক্স্যাক্টলি ওইভাবে আমার ঠিক মনে নেই। লাইক দিস, এরকম কোশ্চিন, আই নো, লাইক প্রশ্ন করা হলো যে হোয়াট হি থিংস। সো এখন বলছে যে হুইচ ইজ মেইন ক্লজ। তো বলছে যে হুইচ ইজ মেইন ক্লজ, কোন অংশটুকে মেইন ক্লজ বলা হচ্ছে? অপশন এ, সো কোন অংশটিকে আমরা মেইন ক্লজ বলতে পারি? তো বলছে যে আই নো। অপশন বিতে বলা হচ্ছে যে হোয়াট হি। অপশন সিতে বলা হলো যে একটু লম্বা করে দিই, হোয়াট হি থিংস। অপশন ডিতে বলছে আই নো হোয়াট, এরকম কিছু। কোয়েশ্চেনটা খুবই সহজ, এটি সবারই জানা, এমনিতেই বুঝতেও পারবে, কিন্তু এই ধরনের যে ভেঙে ভেঙে একটা কোয়েশ্চেন হতে পারে সেটা জাস্ট জেনে রাখলে ভবিষ্যতে অনেকটা কাজে দেয়। আই নো হোয়াট হি থিংস। আচ্ছা, হুইচ ইজ মেইন ক্লজ?
কোনটি হুইচ ওয়ান ইজ দ্য মেইন ক্লজ, লাইক দিস, এরকম হুইচ ওয়ান ইজ দ্য মেইন ক্লজ। নিচের কোনটিকে আমরা মেইন ক্লজ বলতে পারি, আন্ডারলাইন করা থাকবে না, ঠিক এরকম পার্টভাবে। এবার তোমরা আমাকে বলো যে কোনটিকে আসলে মেইন ক্লজ বলা যায়। নিঃসন্দেহে জেনে গেছো। আমি যদি সিম্পলি ওইটুকু বলি যে যখন এরকম সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে ক্লজ থাকে সেটিকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অন্য যেটা থাকবে তার নামই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজেরই অপর নাম হচ্ছে মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজের অপর নাম কি? মেইন ক্লজ। তাহলে এখানে মেইন ক্লজটা কোনটা? আই নো, এইটুকু হচ্ছে মেইন ক্লজ। ঠিক আছে, সো রাইট উত্তর হচ্ছে এই নাম্বারটা। একেবারে বেসিক ভিউ, একেবারে বেসিক ভিউ। আসলে এখানে না বোঝার কিছু নেই, মেবি এটা আমরা সবাই হয়তো বা পারছি, অনায়াসে পেরে যাব আলহামদুলিল্লাহ। যারা পেরেছি তাদের ভিতরে একটি আত্মবিশ্বাস নতুন করে জন্ম হলো যে না, আই এম রাইট, আমি যা দিতাম সেটা ঠিকই আছে। ওকে ফাইন, এটা আমি একটু রেড কালার করে দিই। ওকে, ভালো কথা। যদি প্রশ্ন করতো যে হুইচ ওয়ান ইজ লাইক সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ ওয়ান ইজ সাবঅর্ডিনেট ক্লজ, সেক্ষেত্রে রাইট উত্তর কী হতো? সেক্ষেত্রে অবশ্যই হুইচ ওয়ান ইজ সাবঅর্ডিনেট ক্লজ বললে আমরা অবশ্যই হোয়াট হি থিংসটাকে রাইট মনে করতাম। ক্লিয়ার? ওকে, আশা করি এই বিষয়টা বুঝে গেছো। একটু একটু করে সামনে এগোই। আচ্ছা, নেক্সটে যে প্রশ্নটা হতে পারে যে হাউ মেনি কাইন্ডস অফ ক্লজেস, ক্লজ কত প্রকার? ক্লজ কত প্রকার বললেই প্রশ্ন আসবে, আর কোনো কথা নেই, প্রকারের সংখ্যা বলবে তিনটি, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো তোমরা যেটি করতে পারবে বা তোমাদের যেটি করা উচিত, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, রাইট, এটার পাশে ছোট্ট করে স্ল্যাশ দিয়ে আরেকটি লিখে রাখো ইনডিপেন্ডেন্ট ক্লজ। কারণ বলা তো যায় না যে কোথায় কখন আবার কোন নামে দেখতে পাও। প্রিন্সিপাল ক্লজ এবং মেইন ক্লজের পাশে লিখে রাখো ইনডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ একেবারে স্বাধীন ক্লজ। এই ক্লজগুলো তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কারো ওপর নির্ভরশীল নয়, রাইট। কোঅর্ডিনেট ক্লজ, সো কোঅর্ডিনেট ক্লজের আলাদা কোনো নাম দিচ্ছি না। সাবঅর্ডিনেট ক্লজের কথা বলি, সাবঅর্ডিনেট ক্লজের আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা যেটিকে আমরা বলি পরাধীন ক্লজ, এইটা একটু নোট করে রাখো। কারণ আমি একটু আগে তোমাদের প্রিন্সিপাল নাম শিখিয়েছি, তারপরে মেইন ক্লজ শিখিয়েছি, এবং এখন বলছি তারই অপর নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং তারই অপর নাম ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন ক্লজ। ক্লিয়ার? ওকে ওকে। তাসনিয়া খন্দকার, ঝন্টু মন্টু, হ্যাঁ আমি এই গল্পটি এর আগে দেখিয়েছিলাম, বলেছিলাম তোমাদের, রাইট। ওকে, এবার একটি বিষয়, তাহলে ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে তিন প্রকার, প্রিন্সিপাল, কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট। তো এমন করে আমরা যদি ভাবি যে বাবার নাম হচ্ছে ক্লজ, ঠিক আছে, তার যে সন্তান, প্রথম সন্তানের নাম প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয় সন্তানের নাম কোঅর্ডিনেট ক্লজ এবং তৃতীয় সন্তানের নাম সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ভালো কথা। এবার এই সন্তানগুলো দেখি তো আর কোনো ছেলেপুলে হয়েছে কিনা, নাতিপুতি আছে কিনা। তো প্রিন্সিপাল ক্লজের কোনো ছেলেপুলে নেই, অর্থাৎ একেবারে নিঃসঙ্গ, সে একাই। কোঅর্ডিনেট ক্লজেরও কোনো ছেলেপুলে নেই, সে একাই। বাট সাবঅর্ডিনেট ক্লজ, নিচে লক্ষ্য করে দেখো, তার কিন্তু ছেলেপুলে রয়েছে, অর্থাৎ তার ছেলেপুলের সংখ্যা কয়টি, তার প্রকার কয়টি? তিনটি, রাইট। প্রথম প্রকার, প্রথম সন্তান নাউন ক্লজ, দ্বিতীয় প্রকার, দ্বিতীয় সন্তান অ্যাডজেক্টিভ ক্লজ, তৃতীয় প্রকার, তৃতীয় সন্তান বলছি আমি অ্যাডভার্ব ক্লজ। ইয়েস, এই জিনিসটুকুই তোমাকে ভালো করে জানতে হবে, বিকজ পরীক্ষাতে এটি আসে। পরীক্ষাতে তোমরা অবশ্যই দেখে দেখে অভ্যস্ত হয়েছ যে কোনটি নাউন ক্লজ, কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এবার কি বুঝতে পারছো যে সাবঅর্ডিনেট ক্লজেরই একটি প্রকারের নাম হচ্ছে নাউন ক্লজ, যে এক্সাম্পলটা আমি ফার্স্টে দিয়েছিলাম। চলো একটা কাজ করি, প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটাকে আমরা এখানে একবার টেনে নিয়ে আসি, তাতে করে তোমার ভেতরের থাকা বিষয়গুলোর আরও বেশি দৃঢ়তা আসবে। লাইক একবারে প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটাকে আমি নিয়ে আসবো এই জায়গায়, যে দুটো আনসার আসলে কেন হয়েছিল। আর আমি এখানে লিখলাম ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক মানে তো বোঝোই, রাইট, এরকম যে পেছন ফিরে দেখা। তো আমরা একটু পেছন ফিরে দেখি, একটু আগে যে টেস্টে নিয়েছিলাম। প্রথম কথা, হাউ ইউ আর গেটিং অন, এটিকে সাবঅর্ডিনেট ক্লজ বলেছে, আপাতত মেনে নাও। কারণ আমরা বলেছিলাম যে যার সঙ্গে এরকম কোনো বৈশিষ্ট্য থাকে না, এটি সাবঅর্ডিনেট ক্লজ, রাইট। সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। এখন সাবঅর্ডিনেট ক্লজের একটি প্রকার কি দেখো তো, প্রকার হচ্ছে নাউন ক্লজ।
সুতরাং এখন বুঝে নিয়েছো যে যদি নাউন ক্লজ হয় আর অপশানে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে দুটোই রাইট। ভালো করে বুঝে নাও, আনসার কিন্তু দুটোই রাইট। কিন্তু আমি তোমাকে যদি বলি এই দুটোর ভেতরে বেস্ট কোনটা, কেউ আমাকে বলতে পারবে? এইবার কিন্তু রিজনের ভিতরে আসতে হবে তোমাকে। আমি কিন্তু আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি, হালকা হালকা বলে ওখান থেকে চলে এসেছিলাম। হাউ ইউ আর গেটিং অন, আমি এটিকে একটু আগে প্রথম দিকে সাবঅর্ডিনেট ক্লজ বলেছিল, তাদেরকেও রাইট দিয়েছি। সি নাম্বারে যারা নাউন ক্লজ দিয়েছো তাদেরকে রাইট দিয়েছি। এবার তোমরা আমাকে বলো এই দুটোর ভেতরে বেস্ট কোনটা, বুঝে শুনে আনসার দিতে হবে দ্রুত। ওয়েল, আমার সঙ্গে যারা এই মুহূর্তে কানেক্ট হয়েছো তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, লাইক বাটনে হিট করে ভিডিওটা দয়া করে শেয়ার করে দাও। শেয়ার করে দেবে এই জন্য যে ক্লাসটি যদি উপকারের বিষয় হয় তাহলে অবশ্যই অন্যের উপকার হবে। আর আমরা বিশ্বাস করতে শিখব অন্যের উপকারের মধ্যেই নিজের কল্যাণ নিহিত রয়েছে। ইয়েস, এইবার কিন্তু কেউ কেউ আত্মবিশ্বাস নিয়ে বলছো যে 100% হচ্ছে বি। ইয়েস, বিটাকে আমি নিজেও লিখবো 100%, একেবারে 100% আমি লিখবো। একটু 100% লিখে দিই। এবং কেন আমি 100% লিখবো জানো? খুব সিম্পল। দেখো, সাবঅর্ডিনেট হচ্ছে মূল প্রকার, ইনি হচ্ছে বাবা, আর তারই হচ্ছে প্রকার বা সন্তান হচ্ছে এইগুলো। একটা কথা বলো তো, যে একটা অনুষ্ঠানে 4 জনকে দাওয়াত করা হয়েছে, বাবা এবং হচ্ছে তার 3 সন্তান, কিন্তু প্রধান অতিথি হিসেবে 4 জনের ভিতরে যে কোনো একজনকে করা হবে। বলো তো তুমি কাকে করবে? খুব সিম্পল, অবশ্যই তুমি বলবে যে বাবা থাকতে সন্তানকে না, আগে বাবাকে মূল্যায়ন করব তারপরে সন্তান। লাইক দিস ওয়ে একইভাবে সাবঅর্ডিনেট ক্লজ এবং এই টাইপের যদি ক্লজগুলোর অবস্থান থাকে, তুমি প্রথমত সাবঅর্ডিনেট ক্লজে আন্ডারলাইন করবে বা ওটাই রাইট হবে, বিকজ সাবঅর্ডিনেট থেকেই কিন্তু অন্যান্যগুলোর উৎপত্তি। বুঝতে পারছো? সুতরাং একটু আগে দুটোকে রাইট বললেও এবার তোমার কিন্তু আরেকটি বেসিক বিল্ড আপ হয়ে গেল যে না, এই দুটোর ভিতরে এটি হচ্ছে রাইট। আমি আবারও রিপিট করছি যে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু শূন্য থেকে জব প্রস্তুতি শুরু করেছি, সেই জন্য স্কিপ করে স্ক্রোলিং করে তাড়াতাড়ি করে আগে চলে যাব, ব্যাপারটি এরকম নয়। আচ্ছা, ইকবাল হোসেন বলেছে মা আগে বাচ্চা পরে। আচ্ছা, কথা ঠিক, অবশ্যই আগে মা পরে হচ্ছে বাচ্চা। এই জন্য ইসলামে কিন্তু মায়ের অবস্থান অনেক বেশি, তোমরা এটা জানো, মায়ের অগ্রাধিকার অনেক বেশি। ওকে, সো আশা করি বিষয়টি বুঝে নিয়েছো। বাট এখন তোমাকে যেটি মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের প্রকার হচ্ছে কয়টি? 3টি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, তাহলে আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি লাইক দিস, এই সমস্ত প্রকারগুলো তোমার সামনে রেখে যে তুমি প্রকার দেখেছো এই 3টি এবং পরবর্তীতে এসে তুমি দেখেছো এই কয়টি এটসেট্রা। সো এখন আমি তোমাকে যদি টেস্ট নিই একটা, যে হাউ মেনি কাইন্ডস অফ ক্লজেস, রাইট, লাইক দিস, এরকম একটি তোমাকে আমি কোয়েশ্চেন করছি। অপশান এতে বলছি লাইক 2, এরপরে 3, অপশান সিতে লাইক হচ্ছে তোমার 5, এরপরে হচ্ছে ডিতে লাইক দিলাম 6। এবার বুঝে শুনে আনসার করতে হবে, এমনভাবে বুঝে শুনে আনসার করতে হবে যেন এই ধরনের কোয়েশ্চেন যদি ভবিষ্যতে তোমাকে কেউ করে তাকে যদি তুমি যুক্তি দিয়ে বোঝাতে পারো। লেটস সি, দেখি রাইট আনসার তুমি কি দিতে চাও। এবার আমি কিন্তু তোমাদেরকে প্রথম দিকে শিখালাম একটু আগেই যে ক্লজ হচ্ছে 3 প্রকার। এবার তুমি কি বলবে বলো দেখি, যদি এই কোয়েশ্চেনটা এবার দেওয়া হয় তাহলে তুমি কি করবে? তোমাকে শেখানো সেই মতাদর্শ, সেই আদর্শ থেকে কি বিচ্যুত হবে, নাকি কি দেবে? আচ্ছা, আমাদের মাঝে একজন যুক্ত হয়েছেন এবং তার কথা হচ্ছে, স্যার আমি খুবই অসুস্থ, সবার কাছে দোয়া চাই, তাও ক্লাসটা করছি। আলহামদুলিল্লাহ, তুমি ক্লাসে যুক্ত হয়েছো সেটি শুকরিয়া, আর অসুস্থ হয়েছো আল্লাহর কাছে সবাই আমরা দোয়া প্রার্থনা করছি। আমরা যেহেতু ইংলিশ মজার সবাই একটি পরিবারের মতো, আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে আমরা একে অপরের অবশ্যই কল্যাণ কামনা করব, বিকজ আমি এটি বিশ্বাস রাখি আমাদের ভেতরে যারা ক্লাস করছি, যারা রয়েছি, সবাই তো আর পাপী বান্দা নয়, এর ভিতরে আল্লাহর পছন্দের বান্দা রয়েছে। তার ওসিলায় যেন হৃদয় আহমেদের অসুস্থতা সেরে যায়, মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন। আমরা সবাই আমিন লিখবো একটু। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই রাইট উত্তর দিচ্ছ। আচ্ছা, এবার কিন্তু বিষয়টা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়ে যাবে যখন বলা হবে ক্লজ কত প্রকার। একটা বিষয় দেখো, ওই একই কথাতে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এই সবগুলো হচ্ছে বাপ এবং চাচা, ভালো করে বোঝো। সুতরাং বাপ চাচা বাদ দিয়ে
কখনোই তাদের সন্তানদেরকে কোনো আসনে বা কোনো একটি মজলিসে প্রধান অতিথি করা হয় না, এটা করলেও খুব বেমানান, এটি যায় না। সুতরাং নর্মালি প্রধানগুলোকে বাদ দিয়ে রাইট সাবঅর্ডিনেটগুলোকে তাদের ইনক্লুড বা তাদের প্রকার করা যাবে না। তাই এখানেও একই কথা, হাউ মেনি কাইন্ডস অফ ক্লজেস বললেও আমরা ওই বাপ চাচার দিকেই থাকবো, অর্থাৎ মূল প্রকারের ভেতরে থাকবো। সুতরাং মূল ধারণা থেকে কিন্তু আমরা এখনও বিচ্যুত হলাম না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে 3 নাম্বার আনসার দিয়েছ। দেখো অনেকে নূর ভরে মনোভাব ছিল, অনেকে অনেক রকমের আনসার দিয়েছ, 5 প্রকার, অনেক অনেক কথা। নো, তুমি অলওয়েজ দেবে হচ্ছে 3 প্রকার, বিকজ এগুলো হচ্ছে বাপ, এগুলো হচ্ছে চাচা, আর এগুলো হচ্ছে তাদের সন্তান। বাপ চাচার মূল্যায়ন আগে, সন্তানদের কথা অনেক পরে। ওকে, সো এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মূল আয়োজনে। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ বা বাক্যাংশ নিজের অর্থ পরিপূর্ণ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ অন্য কথায় যে ক্লজকে আ হোস্ট ইন ওয়ান সেলফ বা একাই একশো বলা হয়, এটি একটি ফ্রেজ ইডিয়ম, এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আ হোস্ট ইন অন সেলফ, যেটিকে আমরা বলি একাই একশো, মনে রেখো সবাই, অনেক বেশি কাজে লাগবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যে কিনা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। ফর এক্সাম্পল, আমরা একটু উদাহরণ দেখি। উই এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ হুইচ ওয়াজ অ্যামেজিং, আমরা ক্রিকেট খেলাটি উপভোগ করেছিলাম যেটা ছিল চমকপ্রদ। ওয়েল, আমি যদি বলি যে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, খুব ইজিলি তোমরা বলতে পারবে উই এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ। কেন? কারণ আমি এই কথাটুকু যদি সরিয়ে অন্য কোথাও লিখি তা এবং ম্যাচ পর্যন্ত এবং লাস্টে যদি ফুল স্টপ দিয়ে দিই, তাহলে কিন্তু বাক্যটি পূর্ণ অর্থ দেবে। উই এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ, আমরা ক্রিকেট খেলা উপভোগ করেছিলাম, কথা শেষ। যে ক্লজটি নিজের অর্থ নিজেই পূর্ণ করতে পারে, করে ফেললো, যাকে আমরা বলছি আ হোস্ট ইন ওয়ান সেলফ, একাই একশো। বাট আরেকটি ক্লজ রয়েছে যেটি হচ্ছে হুইচ ওয়াজ অ্যামেজিং, যেটা ছিল খুবই চমকপ্রদ। আচ্ছা, এইটা বললে কিন্তু একটি প্রশ্ন এসে যায় যে হুইচ ওয়াজ অ্যামেজিং, যেটা ছিল চমকপ্রদ, কোনটা কোনটা? এটা কি খেলা, এটা কি কোনো একটি কলম, এটা কি কোনো সিনেমা? হুইচ ওয়াজ অ্যামেজিং, একটি প্রশ্ন এসে যায় না? প্রশ্ন এসে যায়। বাট উই এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ, ফুল স্টপ। হুইচ ওয়াজ অ্যামেজিং কথা বললে মনে হয় কিছু একটা যেন ডট ডট সামথিং, তার মানে কথা শেষ হয়ে গেল প্রিন্সিপাল বা মেন ক্লজ, কথা শেষ হলো না, আরও কিছু চাচ্ছে, আর সেই জন্য আগেরটার উপর নির্ভর করছে। এটার নাম কি বলো তো? মনে আছে? সাব অর্ডিনেট। এই জন্যই বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল অপর নাম কি বলেছিলাম? মেইন। আরেকটি নাম কি বললাম? ইনডিপেন্ডেন্ট, রাইট? সো ইনডিপেন্ডেন্ট। আর এইটাকে বলছি আমরা কি বলতো? সাবঅর্ডিনেট। সাব মানে কি? উপকার, অধীন, সহজ কথায় অর্ডিনেট, সরি অর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীন। কার অধীন? প্রিন্সিপালের অধীনে থেকে অর্থটা পরিপূর্ণ দেয়, বুঝতে পারছো? সাবঅর্ডিনেটের অপর নাম কি শিখিয়েছিলাম? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট, ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আশা করি বুঝে নিয়েছো প্রিন্সিপাল ক্লজের মূল ফ্যাক্টটা কি। এখানে আরও বিস্তারিত অনেকগুলো কথা বলা আছে, কিভাবে হলো সেই কথাগুলো একটু জাস্ট দেখে নিও তোমরা। এবার আসো কোঅর্ডিনেট ক্লজ। আগে ক্লজের মূল ফাংশনটা শেখাই। বিশ্বাস করো, মূল ফাংশন যদি শিখে ফেলো 70-80% তোমার শেখা হয়ে গেল। ওই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ওটা একেবারে 20% ইজিলি ক্যাচ করতে পারবে। কোঅর্ডিনেট ক্লজ, দুইটি প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়, কি দ্বারা? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। দুইটি প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেগুলো কোনগুলো? অ্যান্ড, বাট, অর। মনে থাকবে, অ্যান্ড, বাট, অর। এছাড়াও আরও রয়েছে, যেমন ধরো তোমার লাইক সো থাকতে পারে, আদারওয়াইজ থাকতে পারে, এটসেট্রা। তো বিশেষ করে অ্যান্ড, বাট, অর এগুলো দিয়ে যখন দুইটি সেন্টেন্স যুক্ত থাকে, রাইট, তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্টস স্টাডিড আ লট, ওকে, বাট ফেইল্ড ইন লাস্ট স্টেপ। ছাত্রটি অনেক পড়াশোনা করেছিল কিন্তু শেষ পর্যায়ে ব্যর্থ হয়েছিল। দেখো মাঝখানে একটি বাট দ্বারা যুক্ত করা হয়েছে। ওয়েল, গো হেড, সামনে গেছিল, অর ফেস আ নিউ প্রবলেম, অথবা নতুন একটি সমস্যা অনুভব করবে। বাট অর দ্বারা যুক্ত হলো। আরেকটি দেখো, শি ইজ ভেরি স্টুডিয়াস অ্যান্ড সিনসিয়ার, অ্যান্ড দ্বারা যুক্ত হলো, রাইট? সুতরাং যখনই কোনো বাক্যতে অ্যান্ড, বাট, অর
এগুলো যুক্ত থাকে যেগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন যুক্ত থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তাকে বলা হয় কি? কোঅর্ডিনেট ক্লজ, রাইট? প্রিন্সিপাল ক্লজ ইজ ইকুয়াল টু দুটো মিলে কোঅর্ডিনেট ক্লজ। কথাটি মনে থাকবে? আচ্ছা, তোমার জ্ঞাতার্থে, তোমার সুবিধার্থে একটি কাজ করি আমি। নিঃসন্দেহে এটি খুবই পুরনো একটি রুল, তোমাদের কতজনা মনে আছে আমি জানি না। এই নোটটুকু করে নাও। সেটি হলো লাইক ফ্যান্স বয়, মনে আছে তোমাদের? ফ্যান্স বয় ইজ ইকুয়াল টু, আসলে ফ্যান্স বয় বলতে আমরা কি বুঝি? এপে লাইক বলি আমরা ফর, ওকে? এতে আমরা বলি অ্যান্ড, এন ফর লাইক নর, এস এ সো, বি এ বাট, ওয়ে অর, আর ওয়াই হচ্ছে ইয়েট। এই বৈশিষ্ট্যগুলো যেখানে থাকবে খেয়াল করে দেখো, প্রত্যেকটা লেটার দিয়ে কিন্তু আমি কিছু না কিছু একটা বানানোর চেষ্টা করেছি মনে রাখার জন্য, জাস্ট লাইক এস এ সো, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, আর ওয়াই হচ্ছে ইয়েট। ওয়েল, সো যদি কোনো বাক্যের ভেতরে তুমি এই ফ্যান্স বয়কে খুঁজে পাও, এই যে তুমি বাট পেয়েছো, অর পেয়েছো, অ্যান্ড পেয়েছো না? অ্যান্ড পেয়েছো, বাট পেয়েছো, অর পেয়েছো, এটসেট্রা, এগুলো থাকলেই তার নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। খুব সিম্পল কথা। তাহলে এখানে আমরা একটি কথা বলি, সেটি হলো পিসি। দেখি তোমাদের কতজনা মনে আছে এই কথাটি? পিসি, বা এটা তোমরা কতজনে বোঝো সেটি আমি দেখতে চাই। পিসি প্লাস সিসি প্লাস পিসি। দেখি তোমরা কতজন এটি বুঝতে পারছো যে আমি আসলে কি লিখছি। পিসি, তারপরে হলো সিসি, তারপরে আবার পিসি ইজ ইকুয়াল টু কি বলতে পারবে? সিসি। দেখি এই কথাটা আসলে কতজনে বুঝতে পারছো, দেখি তোমাদের উপস্থিত জ্ঞানটা কেমন। হ্যাঁ, স্যার রিফাতুজ্জামান রিফাত স্যার, ক্লাসটি কি নিট বই থেকে নিচ্ছেন? হ্যাঁ, আমরা নিট বই থেকে ক্লাসটি কাভার করছি এবং গ্রামার অংশ পুরোটাই আমরা এখান থেকে কাভার করব। যাদের কাছে অনেক বেশি কঠিন লাগছে তাদের জন্য সুবিধা করে দেব। সুবিধাটা হচ্ছে, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, প্রিন্সিপাল ক্লজ, ওকে? আচ্ছা আচ্ছা, পিসি এটা পার্সোনাল কম্পিউটার নয়। আচ্ছা, এনিওয়ে, সো পিসি প্রিন্সিপাল ক্লজ, সিসি কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এইগুলো। তারপরে আরেকটা পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, এই মিলেই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। লাইক আমি আবার একটু সহজ করে দিই, যেমন বলা হলো যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। একটু খেয়াল করো, হি ইজ পোর, ওকে? হি ইজ পোর, এটিকে আমরা বলছি পিসি, বা শর্টকাটে লিখব প্রিন্সিপাল, ও নো, PRINCIPAL, প্রিন্সিপাল, ওকে? এই হলো আমাদের প্রিন্সিপাল, ওকে? বাটকে আমরা কি বলছি? সিসি মানে কি? কোঅর্ডিনেট কনজাংশন। যারা জানো না তারা একটু জেনে রাখো, কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? এই যে এইগুলো, লাইক আমি তোমার জ্ঞাতার্থে এখানে একটু দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, নোটটা করে রাখছি। তাহলে বাট হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, সেটিকে আমি শর্টকাটে কি বলেছিলাম? কোঅর্ডিনেট, শর্টকাটে কনজাংশন, ওকে? সো পিসি মানে কি? আবার আরেকটি প্রিন্সিপাল ক্লজ, তার মানে হি ইজ অনেস্টটুকুর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এবার তুমি লক্ষ্য করো যে দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজ, মাঝে হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন ইজ ইকুয়াল টু, এই সেন্টেন্সটার নাম হচ্ছে, যেটা আমরা এখন পড়ছিলাম এতক্ষণ, সিসি বা কোঅর্ডিনেট ক্লজ। কিছুই না, তোমরা এটি শিখে রাখছো এই জন্য, বিকজ আমি বিশ্বাস করি আজকে শুধুমাত্র যে তুমি শিখছো তোমার নিজের প্রিপারেশনের জন্য, চাকরির জন্য, ব্যাপারটি এরকম নয়। একসময় তুমি অন্য কাউকে শেখাবে, অনেক রকম করে শেখাতে যেন পারো, সেই জন্য জাস্ট আমি ভেঙে দেখালাম। ওয়েল, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটি এক ধরনের রংটা কি একটু মনে রাখো সবাই, যে যখন এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোনো বাক্য গঠিত হয়েছে, তখন উভয় পাশের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, আমি কথাটা আবার রিপিট করছি, কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুইটি সেন্টেন্স যখন দুই পাশে থাকে, দুটি ক্লজ, এবং দুই পাশের সাবজেক্ট এবং ভার্ব যখন একই হয়, তখন রাইট হচ্ছে পরেরটিকে আর সেটি দিতে হবে না, অর্থাৎ হি ইজ পোর দিতে হবে,
বাট বসলো, কিন্তু হি ইজ দেওয়া যাবে না বিকজ কমন আছে তাই। সেই জন্য আমরা শুধুমাত্র অনেস্ট এখানে রেখে দিই, যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে তুমি কি বুঝতে পারছো, সরি এখানে একটু মিসিং হয়েছে, যে আসলে এই অনেস্ট যেটা লিখেছি এর ভিতরে কি ছিল, হি ইজ অনেস্ট ছিল। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। আচ্ছা, এখন তোমরা যেহেতু বেসিক থেকে ক্লাসটি করছো, তোমাদের জ্ঞাতার্থে আমি একটি বিষয় দিয়ে রাখি। যেমন তোমার ভেতরে ধারণাটি কেমন এসেছে আমি একটু জানতে চাই। সেটি হলো যে হি ইজ পোর বাট অনেস্ট, HONEST, মিসিং হয়েছে HONEST, ওকে, ST। এবার তোমরা আমাকে বলবে বুঝে শুনে, অনেস্টির নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অনেস্টকে আমরা কি বলতে পারি? অপশান এ, এটি কি কোনো একটি ওয়ার্ড? অপশান বি, এটি কি কোনো একটি ফ্রেজ? অপশান সি, এটি কি কোনো একটি ক্লজ? অপশান ডি, এটি কি কোনো একটি সেন্টেন্স? প্রশ্নটা খুব সহজ, কিন্তু এটি পারার ভেতর দিয়ে প্রমাণ হবে যে তুমি কতটা বেসিক জ্ঞান সম্পন্ন। ঝটপট তোমরা একটু আমাকে জানাও। আর এটি পারার জন্য ডেফিনেটলি তোমার একটু আগে যে আলোচনাটি আমি করে আসলাম সেটি তোমার জন্য খুবই কাজে দেবে। সো দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই আন্ডারলাইন করা ওয়ার্ডকে আসলে কি বলতে পারি? ঝটপট একটু জানাও। হি ইজ পোর বাট অনেস্ট। দেখো, আচ্ছা আচ্ছা, হৃদয় আহমেদ গণিতের মতো কমন নিয়ে নেন। হ্যাঁ, কমন তো নিয়েছি, না কমন নিয়েছি। এই পাশে উৎপাদকে বিশ্লেষণ না, দুই পাশে সমান সমান থাকলে লাইক কিছু একটা বাদ দিয়ে একটা নতুন করে নিলাম, এটসেট্রা। ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর করেছো, এবং রাইট উত্তরটা যে কেন হচ্ছে সেটি কিন্তু তোমাকে অবশ্যই প্রমাণ দিতে হবে। আচ্ছা, দেখা যাক। হি ইজ পোর বাট অনেস্ট, ওকে। একজন একটি প্রশ্ন হচ্ছে, স্যার গরিবরা কি তাহলে সৎ হয় না? আচ্ছা, গরিবরা সৎ হয়। আচ্ছা, এই সেন্টেন্সটা নিয়ে একটা মজার আরেকটি সেন্টেন্স রয়েছে, সেটা আমি পড়ে দিচ্ছি, স্টে কানেক্টেড। ওকে, তাহলে হি ইজ পোর বাট অনেস্ট। প্রশ্ন হলো অনেস্টটাকে আমরা কি বলতে পারি? প্রথম কথা, এটি কোনো ওয়ার্ড নয়। এটি যে ওয়ার্ড নয় তার প্রমাণ কিন্তু তোমরা পেয়েছো। আসলে মূলত এত বড় কিছু একটা ছিল। কি ছিল? এত বড় কিছু একটা ছিল, ঠিক আছে? ওকে, সো এটি কিন্তু যাই হোক কোনো ওয়ার্ড নয়, সঙ্গে আরও কিছু ছিল। ভালো কথা। এটি ফ্রেজ নয়। ফ্রেজ নয় কেন? ফ্রেজ যারা জানো না তাদের জ্ঞাতার্থে বলে রাখি, উইদাউট ভার্ব, মানে উইদাউট ভার্ব ছাড়া, ঠিক আছে? যার ভিতরে ভার্ব থাকে না। ফ্রেজের ক্ষেত্রে কিন্তু ভার্ব থাকবে না, উইদাউট, আমি একটু লিখে দিলাম উইদাউট ভার্ব। যার ভিতরে ভার্ব থাকে না, আরও অনেক ব্যাপার রয়েছে। তাহলে এটি কোনো ওয়ার্ড নয়, সেটি জানতে পারলে, বিকজ এই আরও কিছু ছিল। এটি কোনো ফ্রেজ নয়, কারণ আমরা জানি ফ্রেজের ভিতরে কোনো ভার্ব থাকে না, কিন্তু দেখো এর ভিতরে কিন্তু একটু ভার্ব আছে না? রাইট। তাহলে এটি কি একটি সেন্টেন্স? কি মনে হয় তোমাদের? অবশ্যই একটি সেন্টেন্স, আমরা অস্বীকার করছি না, কিন্তু যখনই এটি আমরা কোনো ক্লজের আলোচনায় এসে গেছি তখন ডেফিনেটলি তাকে আমরা ক্লজ বলবো। ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্যই হচ্ছে আলাদা কোনো জায়গায় গেলে তাকে আমরা সেন্টেন্স বলতে পারি, কিন্তু যখন এই ক্লজের আলোচনা এসে যায় তখন কিন্তু সেটি ক্লজ হয়, ঠিক আছে? সুতরাং এখানে শুধুমাত্র রাইট উত্তর হচ্ছে ক্লজ। যারা বুঝে শুনে রাইট উত্তর দিতে পেরেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখি তোমরা কতজনের রাইট উত্তর দিয়েছো। এটি ফ্রেজ নয়, এটি ওয়ার্ড নয়, এটি সেন্টেন্স নয়, কারণ এটি ক্লজের আলোচনা। বাট আমি যদি এই কথাটাই অন্য কোথাও লিখতাম তাহলে সেটি হয়তো বা সেন্টেন্স বলা যেত। তার মানে এখানে অনেস্ট পুরো একটি সেন্টেন্স, বাট সেন্টেন্স বলতে পারছি না। ক্লজের আলোচনায় ক্লজ ইজ দ্য বেস্ট আনসার। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর করেছো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আরেকটি জিনিস আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। যদি দুটো সেন্টেন্সের কথা বলি আমরা, যে হি ইজ পোর বাট অনেস্ট, NEST, অনেস্ট, এবং আরেকটি সেন্টেন্স দিলাম যে হি ইজ রিচ বাট অনেস্ট। আমি একটু আগে তোমাদের বললাম যে দুটো সেন্টেন্স নিয়ে প্রচণ্ড রহস্য রয়েছে। তোমরা আমাকে বলো দেখি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক আনসার কোনটি? চুজ দ্য কারেক্ট আনসার, দ্রুত, কারেক্ট আনসার, দ্রুত তোমরা একটু আমাকে জানাও এই দুটির ভিতরে কোনটি রাইট আনসার।
আর এই রাইট আনসারটি পারার জন্য শুধু গ্রামার জানলেই হবে না, এর সঙ্গে আরও অনেক কিছু জানতে হবে। আচ্ছা স্যার, আলাদা বসলে তো সেন্টেন্স হবে না, তখন ওয়ার্ড হবে। হ্যাঁ, আমি আলাদা করে যখন শুধু অনেস্ট বসাবো সেটি তো ওয়ার্ড, কিন্তু আমি বলছি আলাদা করে যখন হি ইজ অনেস্ট বলবো তখন সেটি সেন্টেন্স। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওইটা তো ঠিক আছে, ইউ আর রাইট। বাট এই ক্ষেত্রে ক্লজের আলোচনায় হি ইজ অনেস্টের ভেতর থেকে আমরা অনেস্টকে যখন নিয়েছি ঠিক আমরা ক্লজই বলতে বাধ্য। ঠিক আছে, দেখা যাক দেখা যাক, দ্রুত। ওকে, ইয়েস, তোমরা কিন্তু জেনে গেছো যে এটি রাইট, কেননা একটু আগে তোমরা শুনেছো যে হি ইজ পোর বাট অনেস্ট। তোমাদেরকে জানতে হবে বাট যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় তাহলে অর্থটা হতে হবে পরস্পর বিপরীতমুখী। কথাটা মনে থাকবে। এই বাক্যটাকে আমরা বলছি হি ইজ পোর বাট অনেস্ট। সে গরিব, এটা নেগেটিভ একটি ফ্যাক্ট, কিন্তু সেক্ষেত্রে একটি পজিটিভ ফ্যাক্ট হচ্ছে অনেস্ট। দেখেছো, পরস্পর বিপরীতমুখী। তো পরস্পর বিপরীতমুখী হলে সেখানে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বাট দিয়ে যুক্ত করতে পারি, কিন্তু নিচের বাক্যটিকে আমরা রং বলছি। আচ্ছা, এটা রাইট লিখে দিই, রাইট। আর নিচের বাক্যটাকে আমরা রং বলছি। এবার বলতে পারো যে হি ইজ রিচ বাট অনেস্ট, এটাকে যদি আমরা রাইট করতে চাই তাহলে কি হবে? ইয়েস, তাহলে রাইটটা আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। ঝটপট একটু আমাকে জানাও তো, দেখি এটা রাইট কি হতে পারে। ও আচ্ছা আচ্ছা, ফুল স্টপের দিকে কি তাকিয়েছে না? রিয়েলি আই এম সরি ফর দ্যাট। সো এবার বলো রাইট আনসার নিচেটা কি হতে পারে? এটা তো রং তোমরা জেনেছো, রাইটটা একটু জেনে নাও। হি ইজ রিচ, এটি একটি ভালো বিষয়, পজিটিভ ফ্যাক্ট। রিচ, অনেস্ট, সেটি পজিটিভ ফ্যাক্ট। দুটো পজিটিভ ফ্যাক্টকে আমরা যখন যুক্ত করি তখন বাট নয়, তখন অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়। হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, রাইট। সো এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, এগুলো নিয়ে পরে আরও অনেক কথা বলবো, সেটি তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর একটিভাবে লেখা যেতে পারে, সেটি হচ্ছে যে তুমি যদি বাট রাখতেই চাও, ইয়েস, কে যেন আনসারটা দিয়েছো, ইয়েস ইয়েস, অনেকে, ইমরান খান, মিষ্টি রয়, শৌরিন সুখী, ইয়েস, অনেকে দিয়েছো। এবং সেটি হচ্ছে তুমি চাইলে কিন্তু বাক্যটাকে এভাবে বলতে পারো যে হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, সে ধনী কিন্তু অসৎ। দেখেছো, পুরোটা বিকল্প অর্থ হয়ে গেল। তো এভাবে দুইভাবেই তুমি ব্যবহার করে রাইট করতে পারো। জিনিসটা খুবই ছোট, কিন্তু এর ভিতরে একটা মানে কিছু একটা ব্যাপার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর করেছো। ওকে, সো আমরা এখানে কোঅর্ডিনেট কনজাংশনের লাস্ট এখানে অজানা যে কথাটি রয়েছে একটু ভালো করে দেখো। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। আচ্ছা, কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে গঠিত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষায় যদি কখনো এরকম একটি বাক্য আসে আর যদি সেটা না পারো তাহলে সত্যি অনেক কষ্টের বিষয়। যে হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট এসেছে অনেকবারই, এনটিআরসি এর বিভিন্ন পরীক্ষাতে আমি দেখেছি এই ধরনের কোশ্চেনগুলো, যে হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। লাইক প্রশ্ন করলো যেটা কি সিম্পল, অপশন বিতে বললো যে ইটস আ কমপ্লেক্স, এ বি সি লাইক কম্পাউন্ড, আর ডিতে লাইক দিস এ প্লাস বি কিছু একটা। আশা করি তোমার ভেতরে অদ্ভুত একটি আত্মবিশ্বাস কাজ করছে যে না, বাট যেহেতু রয়েছে কোনো কথা নেই, কোঅর্ডিনেট কনজাংশন, আর কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে গঠিত সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, কারণ সবসময় কিন্তু অ্যান্ড বাট থাকলে যে সেটি কম্পাউন্ড হয়ে যাবে এর কিন্তু মানে নেই। দেখতে হবে যে এটি আসলে কোনো সেন্টেন্স বা ক্লজের মাঝে বসেছে কিনা। যেমন যদি এরকম একটি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে প্রশ্ন করি, যেমন হি লাইকস হার ম্যানার অ্যান্ড বিহেভিয়ার। দেখি এবার তোমরা কি বলছো। হি লাইকস হার ম্যানার অ্যান্ড বিহেভিয়ার দিয়ে তোমাদেরকে এই চারটি আমি লাইক কিছু একটা দিলাম। দেখা যাক, প্রশ্নটা কিন্তু খুবই ছোট, কিন্তু এর ভিতরে একটু বেসিক লুকিয়ে আছে, সেই জন্য আমাকে দিতে হচ্ছে। আর তোমরা অবশ্যই নিঃসন্দেহে কেউ মন খারাপ করছো না যে কী ব্যাপার, এগুলো কেন? এগুলো ক্লজের আলোচনা।
আর এই জন্য এই প্রিপারেশনটার নাম হচ্ছে শূন্য থেকে জব প্রস্তুতি। ঠিক আছে, তোমরা একটু বলো হি লাইকস হার ম্যানার অ্যান্ড বিহেভিয়ার। এটার রাইট উত্তরটা তুমি কি বলবে? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? তোমাদের সময় শুরু হয়ে গিয়েছে, ঝটপট দ্রুত, ভুলে গেলে চলবে না। এই ক্লাসটির নাম হচ্ছে শূন্য থেকে জব প্রস্তুতি, তাই কোনো দিন যেন আর নতুন করে এইগুলো শুরু করতে না হয়, সেই জন্য আই এম হিয়ার উইথ দিস প্রবলেম অ্যান্ড উইথ দিস লেসন। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। দেখো আমরা একটু আগে একটি কথা বলেছিলাম যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত সেন্টেন্স কম্পাউন্ড, মানে কোঅর্ডিনেট বললেই বেসিক্যালি মাথায় চলে আসে, আমি একটু লিখে দিই, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যান্ড, বাট এবং হচ্ছে অর, আরও যেগুলো রয়েছে থাক। তো অ্যান্ড বাট অর দিয়ে গঠিত সেন্টেন্সকে আমরা একটু আগে বললাম কম্পাউন্ড সেন্টেন্স, সেটি ভালো কথা, একটু আগে ছিল সেই জন্য কম্পাউন্ড বললাম। অথচ এখানেও অ্যান্ড আছে, বাট সেটিকে কম্পাউন্ড বলতে পারছি না, ইটস আ সিম্পল সেন্টেন্স। তাহলে প্রশ্নটা কি? এখানেই হচ্ছে প্রশ্ন যে আসলে কেন বলতে পারছি না। এইবার দেখতে হবে অ্যান্ড বাট অর কি দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে নাকি ওয়ার্ডকে যুক্ত করছে। যদি দুইটা সেন্টেন্সকে, দুটা ক্লজকে যুক্ত করে তাহলে সেটি কোঅর্ডিনেট কনজাংশন, সেটি কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যদি কোনো ফ্রেজের ক্ষেত্রে নাউন ফ্রেজ বা কোনো ফ্রেজকে যুক্ত করে তাহলে সেটি কিন্তু সিম্পল সেন্টেন্স। এখন অ্যান্ড দিয়ে একটি কথা বলি, ওই এক্সাম্পলটাই দিই, যেমন হি ইজ রিচ অ্যান্ড হিজ রিচ অ্যান্ড অনেস্ট, HONEST। এইখানেও অ্যান্ড আছে, এখানেও অ্যান্ড আছে, এই দুটো বাক্যের ভেতরে মারাত্মক পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা কি? এইবার যদি আমি সেম এই কি বলে ক্লুগুলো দিই এবং তোমার কাছ থেকে জানতে চাই হুইচ উইল বি দ্য রাইট আনসার, আমার মনে হয় না তুমি আর ভুল করবে। হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, তুমি নিশ্চিত হয়ে গেছো এ অ্যান্ড আর এই অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ আলাদা, বিকজ হি ইজ রিচ আর এই যে অনেস্ট আছে না, আসলে বেসিক্যালি এটি কিন্তু একটি সেন্টেন্সকে যুক্ত করেছে, একটি ক্লজকে, যে হি ইজ অনেস্ট। তার মানে দেখতে হবে যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে কিনা অ্যান্ড বাট অর, যদি করে থাকে কম্পাউন্ড, আদারওয়াইজ অ্যান্ড বাট অর যদি কোনো ওয়ার্ডকে যুক্ত করে থাকে, কোনো ফ্রেজকে যুক্ত করে থাকে, ইটস এ সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে সব সময় সব কথায় একেবারে সাদামাঠা নয়, ওর ভেতরেও কিছু ইন্টারনাল বিষয় থাকে, ওগুলো তোমাকে বুঝতে হবে। আশা করি বুঝে নিয়েছো। ওকে, সো একেবারে আমরা লাস্ট পর্যায়ের দিকে, নাম্বার 2, এটা দিয়ে শেষ করবো আমরা। কোঅর্ডিনেট কনজাংশনের প্রথম বাক্য বা ক্লজ, এর সাবজেক্ট ও ভার্ব দ্বিতীয় বাক্যের বা ক্লজের মতো অনুরূপ হলে দ্বিতীয় বাক্যটিতে উক্ত সাবজেক্ট এবং ভার্ব পুনরায় বসে না, যেটি নিয়ে আমি বললাম হি ইজ পোর বাট অনেস্ট। দেখেছ আসলে সেন্টেন্সটি কেমন ছিল একটু দেখে নাও। হি ইজ পোর ছিল, আর বাট হি ইজ কি হয়েছে, এই যে হি ইজটাকে কিন্তু এখানে লুকোনো হয়েছে। এটি কথা, অ্যান্ড বাট অর থাকলে প্রথম সাবজেক্ট ভার্ব একই হলে দ্বিতীয়টিতে আর সেটি বসে না। এইভাবে করে এগুলো লোপ পায়। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন হলো দিলে সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। গ্রামার সংবিধান এবং গ্রামারের নিয়মগুলো তোমাকে মানতে হবে। তাহলে ইতোমধ্যে আমরা ক্লজের প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে জেনেছি, কোঅর্ডিনেট সম্পর্কে জেনেছি। আগামী দিনে সাবঅর্ডিনেট থেকে আমরা আলোচনা শুরু করব, যেটাই কিনা পরীক্ষাতে সবচাইতে বেশি আসে। সুতরাং